जमीन भाड़ा देने को लेकर छिड़ा बड़ा विवाद। पुलिस की भूमिका पर भी उठा सवाल। गड़िया मेन रोड के निवासी मधुवंती सरदार ने दीपक भाटिका और वेदांत भाटिका पर गंभीर आरोप लगाया है और इसी के साथ साथ पुलिस की भूमिका पर भी सवाल उठाया है। पीड़िता मधुवंती सरदार का कहना है कि साल 2024 के सितंबर महीने में उन्होंने लीव लाइसेंस एग्रीमेंट पर दीपक और वेदांत को जमीन दिया था। कई दिनों से जमीन लेने के बावजूद भी उन्होंने कोई काम नहीं किया और कब्जा किया हुआ है। इस पूरे मामले पर मधुवंती नरेंद्रपुर थाना के पास गई मदद के लिए, पर उन्हें खाली हाथ वापस लौटना पड़ा। इस मामले को लेकर उन्होंने क्या कुछ कहा है, आइए सुनाते हैं। আমি মধুবন্তী সর্দার, আমি এখন ম্যারেড। তো আমার বাড়ি হলো 222 গড়িয়া মেন রোড, পাঁচ সর্দার লেন। তো পাঁচ সর্দার লেন হলেন আমার দাদু, আর আমি এখন যে প্রপার্টিতে রয়েছি এট দিস মোমেন্ট, যেখানে আমি বিলং করি, এটা হলো আমার পৈতৃক প্রপার্টি। যেখান থেকে আমার দাদুও পেয়েছেন, যেখান থেকে মানে দাদুর নিজস্ব প্রপার্টি, ওখান থেকে আমার বাবা পেয়েছেন। বাবা থেকে আপাতত এই মুহূর্তে আমি হ্যান্ডেল করছি। তো আমি এক বড় সমস্যার কারণে আপাতত এই মিডিয়ার সামনে। আমার সমস্যাটা বলতে এখানে আমাদের এখানে আমার দাদুও প্রায় 40-50 বছর আগে থেকে রেন্ট দিয়ে খেতেন। এখন আমার বাবারা জেঠুরা সবাই রেন্টের ওপরেই চলেন। ইন দ্য মিন টাইম এই রেন্টের ওপরে আমিও চলি। এখনো আমার বাবা মা অসুস্থ, আমি দেখছি। এবার আমাদের সংসার টোটালি এই রেন্ট দিয়েই চলে। আমি 2024-এ একজনকে রেন্টটা জাস্ট দিয়েছি, দেওয়ার পর থেকে একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। 2024-এর অক্টোবর মাসে আমাদের এগ্রিমেন্ট হলেও আমরা সেপ্টেম্বর মাস থেকে ওনাকে পজিশন দিয়ে দিই। তো উনি অলমোস্ট সেপ্টেম্বর মাস থেকে ওনাকে যেটুকুনি পজিশন আমরা দিয়েছি, বা উনি আমাদেরকে বাড়ির থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করেন, ওনাদের মন মতো এগ্রিমেন্ট করেন, যেটা আমি ওনাদেরকে বলিনি যে এগ্রিমেন্টটা করতে, বা যে এগ্রিমেন্টটা আমি স্যাংশনও করিনি, আমি দেখিও নি। সেটা ওনারা এবং ওনাদের যে একজন পরাগ সরকার বলে ব্রোকার ছিলেন, উনি জোর জবরদস্তি ওনার ওয়াইফ টিঙ্কা সিং বলে, তো উনি অ্যাডভোকেট টিঙ্কা সিং, ওনার মানে ইয়ের ওপরে কি বলে, যেটা এগ্রিমেন্ট হয়, ওনার এগ্রিমেন্টের ওপরে আমাদের এগ্রিমেন্টটা প্রিন্ট করে আমাদেরকে, আমার মা বাবাকে দিয়ে জোর করে সই করানো হয়। যেটা আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে দিয়ে করাইনি। আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে গেছিলাম, যাকে আমরা প্রপার্টিটা দিয়েছি, নবযুগ ডিস্ট্রিবিউটর। ওরা হচ্ছে, বাবা হলো দীপক ভটিকা এন্ড ওনার ছেলে হলো বেদান্ত ভটিকা। তো এনারাই এগ্রিমেন্টটা রেডি করেন, ওনাদের অফিসিয়ালি বসে প্রিন্ট করেন, এবং এক সপ্তাহ 2 সপ্তাহ আমাদেরকে বাড়ির থেকে রোজ ডেকে ডেকে ওখানে বসিয়ে বসিয়ে লাস্ট উনি আমাদের জোর জবরদস্তি সিগনেচার করানোর পরে ইন দ্য মিন টাইম একটা প্রপার্টি নেওয়ার পরে আরো একটা প্রপার্টি আমার মাকে দিয়ে জোর করে সাইন করান। এবার তারপর থেকে উনি আমাদের সাথে টোটালি কনভারসেশন কিছুদিন বন্ধ রাখেন। তারপরে জায়গা প্রপার্টি কাজ বা যা কিছু সবকিছু হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করে আমাদের মাঝখানে একটা গাছ আছে সেটা কাটতে আসেন। এবার আমার প্রপার্টির কিছু অংশ অন্য রেন্টকে দেওয়া ছিল, তাদের ঘর টর ভেঙে উঠিয়ে দেয়। তার জন্য আমরা থানার থেকে একটা খুব বড় ধরনের মামলা পাই, যেহেতু একজনের ঘর আননেসেসারি ভেঙে দিয়েছে, তাদেরও নোটিস করেনি, আমাদেরও করেনি। গাছটার কিছু অংশ কেটেছে, তখন আমরা এসে ওনাকে ধরি, বাদ বাকিটা কাটতে দিইনি। ওনার নামে থানায় গেছিলাম বা জানাতে। থানাকে জানানো হয়েছে, থানা সেই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। বলছে গাছটা যদি ওনার প্রবলেম মনে হয়েছে তো উনি হয়তো 2-1টা ডাল কেটেছেন। আমি বললাম দেখুন, উনি গোড়ার থেকেই কাটতে চেয়েছেন, আমি ওটাকে অনেক কষ্টে আটকিয়েছি, আমি গাছটা কাটতে দিতে চাইনি। এখনো আমার বাউন্ডারিতে গাছটা রয়েছে। কেন আগের প্রিমিসেসের যারা ছিলেন তারাও গাছটা কোনোদিন কাটেনি বা অবজেকশন করেনি। এবার মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, উনি রাস্তা ব্লক করে দেন। তারপরে এখানকার যেহেতু ওয়াশরুম গুলো সব ভেঙে উনি একাকার করে দিয়ে চলে যান। আমার প্রচুর টাকার সেট ঘর নষ্ট করে দিয়ে যান। আমার ঘরে যে শাটার বা যে ধরনের জিনিসপত্র গুলো ছিল আমাদেরকে কিছু রিটার্ন করেননি। রাতারাতি উনি গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় থানা থেকে পুলিশ এসে আমাদেরকে, সেখানেও আমাদের পুলিশি হেনস্থা হতে হয়, যেহেতু আমরা ওই প্রপার্টি তখন ওনাদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। তারপরে যাই হোক, এইসব নানান ঝামেলাগুলো শেষ হওয়ার পরে ওনারা যখন বিজনেস স্টার্ট করার সময়, সেটা নভেম্বর মাসে যখন ওনাদের ঘর রেডি হয়ে যায়, ওনারা বলেছিলেন বিজনেস স্টার্ট করব, সেই সময় থেকে ওনারা আমাদেরকে আর টাইম দেননি। 2024 নভেম্বর মাসে এবার উনি বললেন ডিসেম্বরে আপনাকে রেন্ট দেব। এবার ডিসেম্বরে উনি কি করলেন, আমার পাশে যে একটা ওয়ার্কশপের পাশে একটা ছোট রেন্ট দেওয়া ছিল, তাদের জায়গাটা শুধু উনি সেই
মালিকের সাথে, জানি না ভার্বালি হোক রিটেনলি হোক, ওনারা প্রপার্টিটা সেইভাবে এগ্রিমেন্ট করেন, যেটা একদমই আমাদের কোনো আইডিয়াতেই ছিল না যে ওরা ওটা করেছে বলে। পরে দীপক ঘটিকা আমার বাবার নামে জোর করে কমপ্লেন চাপায় যে হ্যাঁ আমার বাবা দাঁড় করিয়ে করেছে, কিন্তু আমার বাবাও সেখানে ছিলেন না, আমিও ছিলাম না। ওরা জোর জুলুম করে আমাদের পুরো প্রপার্টিটাই নিয়ে নিয়েছে। ইন দা মিন টাইম ওরা আমার এখন বাড়িটাও চাইছে, বলছে বাড়িটা ভেঙে দিয়ে দাও, আমরা বিল্ডিং করব। কারণ আমরা তাহলে থাকবো কোথায়? আমাদের সোর্স অফ ইনকাম ভাড়া দিয়ে খাওয়া, আর বাড়িটা হচ্ছে আমাদের মাথা গোজার ঠাই। এবার ওটা চলে গেলে আমরা কোথায় যাব? এই নিয়ে আমি পুলিশি সাহায্য নিতে যাই, প্রশাসনের কাছে তো যেতে হবে। তো যেহেতু কমপ্লেন করি, সেখানে থানাতে খুব বেশি আমি কোনো সাপোর্ট পাই না, ওখান থেকে এফআইআরও পাই না, বলে আমাদের নরেন্দ্রপুর পিএস। তো তারপরে আমি এটা নিয়ে কোর্টে চলে যাই, যেহেতু আমি ওখান থেকে কোনো হেল্প পাইনি প্রথমত। তো কোর্টে যাওয়ার পরে ওখান থেকে আমার ক্যাভিয়েট করা, সেই জায়গার উপরে ওরা পুট আপ দিয়ে ভিতর থেকে কোনো একভাবে ইনজাংশন নেয়। সেই ইনজাংশনে টোটাল বক্তব্য অথরাইজড ভাবে যেটা জাজ দিয়েছেন, যে যেই পজিশনে রয়েছেন সে সেই পজিশনে পিসফুল থাকবে। সেইখানেতে এসেও উনি আমাদের গালিগালাজ, ঘাট ধাক্কা দেওয়া, আমার বাবাকে মারতে যাওয়া, আমার বাবাকে ওদের মিস্ত্রি দিয়ে মারানো, অনেক রকম কিছুই ওরা ওর মধ্যে করেছে। ফোনে ওভার দ্য ফোন আমাদের প্রচুর থ্রেট করেছে যে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত স্টিল নাও থানা থেকে আমাদের একটা সমস্যা আসছে যে বারবারই পুলিশের হেনস্থায় আমাদের পড়তে হচ্ছে। ওরা পুলিশ দিয়ে কল করাচ্ছে, যাচ্ছি ওখানে, আমাদের বারবার, এর আগে বলরাম স্যার ছিলেন, উনি আমাদের কাছে 55 লাখ টাকা ওদেরকে দিয়ে দিতে বলেছেন ওনাদের বিজনেসের জন্য, কিন্তু আমি কোনো রেন্ট পাইনি। ওনারা আমাকে অ্যাডভান্স করেছিলেন 12 লাখ টাকার মতন, যেটা দিয়ে ওনাদেরই ঘরের কাজ আমি করিয়ে দিয়েছি, আর কিছু পয়সা ওর মধ্যে বেঁচেছিল যেটা ওনাদের ব্রোকারকে দিয়েছি। আর এই 10 মাস আমি বসে আছি, যেহেতু আমাদের রেন্ট দিয়েই আমাদেরকে চলতে হয়, তাহলে আমার সোর্স অফ ইনকাম নেই, আমি কোথা থেকে ওনাকে 55 লাখ টাকা দেবো? উনি বারবার এটা জানতে চাইছেন। দিতে বলার কারণ উনি বিজনেসে লস করেছেন, কিন্তু উনি তো এখানে বিজনেসই স্টার্ট করেননি, একটা বন্ধ ঘর যেখানে। আপনি পুলিশকে বলেছিলেন যে আমার ওনার সাথে আমার বাড়িওয়ালা বা ভাড়াটের সম্পর্ক না, ওনার সাথে আমার লিভ লাইসেন্সি রিলেশন, যেটা হচ্ছে আমি ওনার এক ব্যবসার অনার, মানে ওনার থেকে ধরুন যেরকম শেয়ারে ব্যবসা হয়, আমি ওনাকে স্পেস দিচ্ছি, উনি তার এগেইনস্টে আমাকে একটা মানি দেবেন, আর উনি সেই হিসাবে এখানে ব্যবসা করবেন। তো এটাকে B2B বিজনেসের মধ্যে বলে। এখানে অনেক ধরনের বিজনেসের লোক আসে, কেউ হয়তো প্লাস্টিক দেবে, কেউ ফুড সাপ্লাই করবে, কেউ সবজি দেবে, একজন ভেন্ডার এসে আমি আমার প্রপার্টিটা দিয়েছি, তার এগেইনস্টে আমরা সেখান থেকে একটা বেনিফিট আর্ন করব। তো সেই হিসাবে আমরা দিয়েছি। আর এই লিভ লাইসেন্সিতে ভালোভাবে বলা ছিল 3+3+3, 3 বছর আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি থাকবেন, না হলে থাকবেন না। মানে কি কোথাও এগ্রিমেন্টে লেখা ছিল যে উনি যদি কোনোভাবে লস খান সেই লসের অংশীদার আপনি হবেন? না, এখানে কখনোই লেখা ছিল না যে ওনার লসের অংশীদার আমি হব বা আমি হতে পারি, কিন্তু ওখানে এটা লেখা ছিল উইদিন 3 মান্থ যদি আমি ওনাকে জায়গাটা প্রোভাইড ঠিক টাইমলি না করতে পারি, তাহলে আমি ওনাকে উচ্ছেদের মামলা করলে উনি চলে যাবেন। উচ্ছেদের মামলা নয়, নোটিশ, অনলি একটা নোটিশে উনি চলে যাবেন। আর উনি যদি আমার সাথে কোনো ব্যাড বিহেভ করেন, তাহলে আমি যদি একটা ওনাকে নোটিশ করি, তাহলে আমাকে উনি ছেড়ে দিতে বাধ্য। মানে আমাদের এগ্রিমেন্টের এটাই ভ্যালু, যে যদি কেউ কারোর সাথে ব্রিচ অফ ট্রাস্ট করি, তাহলে আমার জায়গাটা থেকে হয় উনি চলে যাবেন, নাহলে আমি চলে আসব। তো সেইখানে দাঁড়িয়ে ওনাকে আমি মানে প্রচুরবার নোটিশ করেছি, উনি আমার নোটিশে রিপ্লাই না দিয়ে উনি আমার এগেইনস্টে একটা কেস লঞ্চ করেন। তো কেস 175 তে যারা যারা জানেন তারা বুঝবেন ব্যাপারটা, যে সেই কেসের একটা আইসি সেখানে রিপোর্ট দিচ্ছেন যে আমার এই ম্যাটারটা সিভিলে গেছে, সিভিল ইন ম্যাটার। তাহলে ওনার এগেইনস্টে এটা 420 আসে কি করে? তার মানে ওখানে কিছু একটা তো মিসকমিউনিকেশন হচ্ছে। আমি মিস আপিলেও গেছি, আমার নেক্সট ডেট আছে, ডেটের আগে উনি আমাকে বারবার পুলিশি হেনস্থার মধ্যে ফেলছেন। পুলিশ থানায় ডাকছে, কোর্টে আমার হিয়ারিং থাকছে, আমি ঠিকমতো পুলিশকে মানে কথা বলতে পারছি না, আমি ঠিকমতো থানায় গিয়ে মানে কোর্টে যাচ্ছি না। পুলিশের কাছে গেলে পুলিশ ইনফ্যাক্ট আমার হাজিরাটুকুনি পর্যন্ত নিচ্ছে না, একটা হাজিরার রিসিভ আমাকে দেওয়া উচিত, যেহেতু আমি বারবার স্যারেদের সাথে গিয়ে যোগাযোগ করছি। তাহলে সেখানে উনি আমার বাড়ি এসে গাড়ি নিয়ে, এটা আমার মানহানির মধ্যেও পড়ছে। আর এই মুহূর্তে আমি যে ওদেরকে লিভ লাইসেন্সই করেছি, সেহেতু ওরা আমাদেরকে যখন এখনো পর্যন্ত কোনো কোঅপারেশন করছে না, আমি ওনাদেরকে অনেকভাবে রেন্ট নিয়ে কোঅপারেশন করতে বলেছি।